আমেরিকা ইরানকে কাবু করে ফেলবে সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এটা সম্ভব না। ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প বলেছেন যে আমাকে যুদ্ধে অতদিনের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ তাদের একটা ফ্রেমওয়ার্ক ছিল যেটা ফেল করেছে। এই ফ্রেমওয়ার্ক ফেল করলে জনসমর্থন ইতিমধ্যেই হারিয়েছে ট্রাম্প, এবং তা আরো বিস্ফোরণ ঘটাবে। স্থাপনা ধ্বংস করেছে, এটাকেই ধ্বংস হিসেবে ধরা যায় কিনা, বা না, এই কারণেই কি ইরান আত্মসমর্পণ করবে বলে মনে করছেন? যুদ্ধ কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ইট ইজ এন সাইকোলজিক্যাল ওয়ার। এটা বুঝতে হবে। যুদ্ধ শুধুমাত্র কিন্তু অস্ত্রের উপর নির্ভর করবে না। যুদ্ধের সাথে সাহস থাকবে, সাহসের সাথে সমর বিদ্যা থাকবে, সমর বিদ্যার সাথে সমর নীতি থাকবে, এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার লোক থাকতে হবে। আবার নেতৃত্বের স্তর থাকতে হবে। যুদ্ধের নেতা নিহত হবেন, শহীদ হবেন, এটাই স্বাভাবিক। তাহলে কি যুদ্ধ থেমে যাবে? এটা যেখানে কাজ করবে সেখানেই যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা। ইরানের মধ্যে সেটা হয়নি। ওদের সমরনীতি আছে, সমরবিদ্যা আছে, সবচেয়ে বেশি যেটা দরকার সাহস আছে। কি ক্ষতি হলো আর কি ক্ষতি হলো না এটা হিসাব নিকাশ করার সময় এখন আমাদের নেই। তাদের একটাই কথা, আমাদের সামনে এগোতে হবে, কাম হোয়াট মেবি। যুদ্ধ মানে তো একটা শত্রু শত্রুর খেলা। যুদ্ধ মানে সেই কবিতার কথা, তোমার প্রতি আমার অবহেলা। প্রশ্নটা হচ্ছে কার প্রতি কার অবহেলা। একটা জিনিস এই যুদ্ধের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দুই পক্ষেরই শক্তির বিবেচনা করি, অবশ্যই আমেরিকা শক্তির দিক থেকে এগিয়ে আছে। সেটা সৈন্যের সংখ্যা হোক, যুদ্ধ জাহাজের সংখ্যা হোক, সেটা যুদ্ধ বিমানের সংখ্যা হোক, যা কিছুই হোক না কেন। তারপরেও সবসময় সমরবিধা বা সমরনীতি কিংবা এরকম শক্তিমত্তা সবসময় যে কাজ করে না। এবার ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধটা সেটা প্রমাণ করে দিয়েছে। কারণ যেখানে নীতি নৈতিকতা প্রশ্ন থাকবে সেখানেই যুদ্ধে আমরা জয় করব। প্রশ্ন হচ্ছে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেখানে তাদের জনগণের সমর্থন কতটুকু আছে। আলোচনা করছিলেন যে একটা সময় হয়তো আসবে যে হোয়াইট হাউসের ইটও খুলে নিতে হবে। কথা সত্যি। তার কারণ আমাদের বিবেচনায় আনতে হবে যে এই যুদ্ধের মধ্য থেকে আমরা কিভাবে লাভবান হচ্ছি, এই যুদ্ধের মধ্যে দিয়ে ইরানকে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত করছি। কারণ ইরান কিন্তু ইতিমধ্যেই পারমাণবিক শক্তির অধিকারী, এটা আমরা সবাই জানি, এবং তা একই সাথে রাশিয়া হোক, চায়না হোক, কিংবা উত্তর কোরিয়া হোক, এরও পারমাণবিকভাবে শক্তির অধিকারী। সুতরাং আমরা যদি চিন্তা করি যে সহজেই এই আমেরিকা ইরানকে কাবু করে ফেলবে সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এটা সম্ভব না। তার কারণ মাস পিপলের সাপোর্ট, এটা একটা বড় ব্যাপার। যেখানে ভয় কাজ করে না, যেখানে ভীতি কাজ করে না, সেখানে যুদ্ধে হারবার কিছু নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি যখন জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত ছিলাম, আমি প্রায় ৩ বছর ৩টা দেশে কাজ করেছি। সিয়েরা কাজ করেছি, সোমালিয়া সবচেয়ে বিপর্যস্ত একটা দেশ, সেখানে কাজ করেছি, এবং আহ কঙ্গোতে কাজ করেছি। তা আমার সাথে যখন বিদ্রোহীদের দেখা হতো তখন আমি বলতাম, দেখো তোমাকে কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তখন তারা বলতো, কর্নেল স্যার আপনি কি বলতে চান? সবচেয়ে বেশি কি করবেন আপনি? আমাকে গুলি করে মেরে ফেলবেন? আমরা তো ভয় পাই না, মেরে ফেলেন। অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাতে চাই, যেখানে ভয় কাজ করে না, যেখানে ভীতি কাজ করে না, সেখানে কিন্তু জনসমর্থন সবচেয়ে বড় শক্তি হয়ে কাজ করে। ইরানের ক্ষেত্রে সেটা হয়েছে। অর্থাৎ তাদের জনসমর্থন একচেটিয়া ভাবে ইউএস এর বিরুদ্ধে কাজ করছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে সেখানে মুসলিম শক্তিগুলো কি করছে? মুসলিম শক্তিগুলো কতটুকু ইরানের পাশে দাঁড়িয়েছে? ইরানের পাশে, সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, আজকে রাশিয়া দাঁড়িয়েছে, চায়না দাঁড়িয়েছে। এবং এই যুদ্ধের ভয়াবহতা আমাকে আমার বাংলাদেশকে কিভাবে প্রভাবান্বিত করছে, এই যুদ্ধের ভয়াবহতা কিভাবে আমেরিকার উপর প্রভাব ফেলছে, এই যুদ্ধের ভয়াবহতা রাশিয়ার পক্ষে কিভাবে কাজ করছে, সেগুলো কিন্তু একটু আলোচনার বিষয়বস্তু। আজকে বাংলাদেশের দিকে আমরা যদি তাকাই, সকাল হলেই দেখি রাস্তার মধ্যে ভিড় জমে যাচ্ছে, মাইলের পর লাইন দাঁড়িয়ে যাচ্ছে গাড়িগুলো তেল নেওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যেই কিন্তু অন্য দেশগুলো যদি তাকাই, আমরা পাকিস্তানের দিকে তাকাই, আমরা যদি ফিলিপিন্সের দিকে তাকাই, আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, আমরা কিন্তু দেখব যে তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। অর্থাৎ ডিজেলের দাম যেহেতু বেড়ে গিয়েছে এবং তেলের দাম যেহেতু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে দিয়ে কিছুটা নিয়ন্ত্রিত পন্থা অবলম্বন করার চেষ্টা করছে, যেন প্রভাব পড়লেও সে প্রভাবটা খুব বেশি না হয়। কারণ এই প্রভাব কিন্তু রেমিটেন্সের উপর ফেলছে। আমাদের জিডিপি প্রায় 3% কমিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমাদের পোশাক শিল্পের উপর ফেলছে। সব দিক থেকে মিলিয়ে
বাংলাদেশের উপর যে কি প্রভাব ফেলবে, আমরা শুধুমাত্র ইরানের সাথে যে আমেরিকার যুদ্ধটা হচ্ছে সেটা আলোচনা করার পাশাপাশি যদি বাংলাদেশের সাথে আমরা কোথায় অবস্থান করব সেটা যদি একটু আগের থেকে অগ্রিম চিন্তা না করে নেই, তাহলে কিন্তু আমাদেরও একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে হবে। কিন্তু ফরহাদ ভাই বলে গেলেন, আমাদের অন্য আরেকজন সহ-আলোচক বললেন যে এই যুদ্ধে শেষ করতে হবে, কারণ ইতিমধ্যে কিন্তু ট্রাম্প বলেছেন যে আমাকে যুদ্ধে অতদিনের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ তাদের একটা ফ্রেমওয়ার্ক ছিল যেটা ফেল করেছে। এই ফ্রেমওয়ার্ক ফেল করলে জনসমর্থন ইতিমধ্যেই হারিয়েছে ট্রাম্প, এবং তা আরো বিস্ফোরণ ঘটাবে। তার মানে আপনি মনে করছেন যুদ্ধে শুধুমাত্র অস্ত্রই একমাত্র শক্তি নয়, সে দেশের মানে জনগণের যে সাহস সেটি একটি বড় ধরনের শক্তি হিসেবে কাজ করে, এবং সেটি ইরানের রয়েছে বলে আপনি মনে করছেন? একেবারে সঠিকভাবে আপনি আমার কথা বুঝতে কিন্তু পেরেছেন। ইরানের বড় বড় নেতাদেরকে তো মেরে ফেলেছে, এবং ট্রাম্প তো বলেছে তাদের অবশিষ্ট কিছু নেই, তাদের নেতাদেরকে তিনি একদম পুরোপুরি স্তরে স্তরে সবকিছুকে ধ্বংস করেছে সেটি বলা হয়েছে। এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। ইরানের আসলে ইরান কোন কারণে আত্মসমর্পণ, ইরানের ধ্বংসটা কোন কারণে বলা হচ্ছে? না, মানে যুদ্ধ তাদের কিন্তু স্থাপনা ধ্বংস করেছে, এটাকেই ধ্বংস হিসেবে ধরা যায় কিনা, বা না, এই কারণে ইরান আত্মসমর্পণ করবে বলে মনে করছেন? যুদ্ধ কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ইট ইজ এন সাইকোলজিক্যাল ওয়ার। এটা বুঝতে হবে। যুদ্ধ শুধুমাত্র কিন্তু অস্ত্রের উপর নির্ভর করবে না। যুদ্ধের সাথে সাহস থাকবে, সাহসের সাথে সমর বিদ্যা থাকবে, সমর বিদ্যার সাথে সমর নীতি থাকবে, এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার লোক থাকতে হবে। আবার নেতৃত্বের স্তর থাকতে হবে। যুদ্ধের নেতা নিহত হবেন, শহীদ হবেন, এটাই স্বাভাবিক। তাহলে কি যুদ্ধ থেমে যাবে? এটা যেখানে কাজ করবে সেখানেই যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা। ইরানের মধ্যে সেটা হয়নি। ওদের সমরনীতি আছে, সমরবিদ্যা আছে, সবচেয়ে বেশি যেটা দরকার সাহস আছে। কি ক্ষতি হলো আর কি ক্ষতি হলো না এটা হিসাব নিকাশ করার সময় এখন আমাদের নেই। তাদের একটাই কথা, আমাদের সামনে এগোতে হবে, কাম হোয়াট মেবি। নেতার জায়গায় শূন্যস্থান পূরণ হবে, এবং সেটাই হয়েছে। এবং সেই জন্যই দেখা যাচ্ছে ইরান ধীরে ধীরে যেটা আমরা ভাবছি সেদিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখা হবে বিজয়। দেখা হবে বিজয়ে, এই লক্ষ্যেই হাঁটছে বলে মনে করছেন ইরান। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান। আপনার কাছে আবার আসছি, কয়েকজন দর্শককে যুক্ত করেছি। জনাব ইমদাদুল, আপনি বলুন কোথা থেকে বলছেন? ইমদাদুল, একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ভাই আমাকে শোনা যাচ্ছে ভাই? জি, শুনতে পাচ্ছি, বলুন। আলহামদুলিল্লাহ ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার এই পেজ দ্য পিপলের প্রতিটা লাইভ ভাই না শুনলে ভালো লাগে না। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা ইসলামের ইতিহাসে তো দেখেছি যতগুলো যুদ্ধ হয়েছে, মুসলমানদের হুম। সৈন্য সব দিন কম ছিল আর কাফেরদের সৈন্য সব দিন বেশি ছিল। তো মুসলমানদের বিজয় অর্জন করার একটাই পথ ছিল, সেটা হচ্ছে মনোবল। তো আমি আশা করি যদি আমাদের মনোবল আমরা ধরে রাখতে পারি, তো আলহামদুলিল্লাহ আমেরিকার পতন হবে, ইসরায়েলের পতন হবে, মুসলমানদের বিজয় হবে। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জি, ধন্যবাদ আপনার। জি, বলুন। আপনি জুম ইউজার নামে এসছেন, আপনার নাম কি? আপনি বলুন কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম সাগর ভাই, বিজ্ঞ আলোচককে ধন্যবাদ জানাই। কত সুন্দর একটা আলোচনা চলতেছে। ভাই আমার একটা প্রশ্ন, আমাকে শোনা যাইতেছে নাকি? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার একটা প্রশ্ন, আমরা তো বিভিন্ন দেশ নিয়ে গবেষণা, আমাদের পাশে যে একটা দানব আছে, বড় একটা দানব, আমরা বাংলাদেশে যে আক্রমণ হয় বিগত 10-15 বছর পর, আমরা তখন বাংলাদেশে কি করবো? তখন আমাদের বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা নাই কেন? আমার বাংলাদেশ কি প্রস্তুতি আছে, এটা নিয়ে আমার একটা জানার ইচ্ছা আর কি। ভালো কথা বলেছেন। আমাদের কি প্রস্তুতি আছে? আমাদের প্রস্তুতি হলো আমরা সাথে সাথেই আমাদের অবস্থান আর মন পরিবর্তন করে আমাদের সেই দেশটা শত্রুদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। এই আমার না, এই তালিকা তো বিশাল হয়েছে। লম্বা তালিকা হবে। সময় উত্তর দিয়ে দিবে আমরা কি করব। আচ্ছা, জি, ধন্যবাদ।